আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি আজকে রান্না বান্নার জন্য এখানে মুরগির মাংস ভিজালাম ফ্রিজ থেকে নিয়ে, আর এখানে চিংড়ি মাছ রান্না করব, ভুনা করব আর কি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। তো মাছগুলো এখন আমি বেছে নিব আর কি সুন্দর করে। এখানে মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আগে একটু ভাজি করব মাংসগুলোকে, তারপর রান্না করব। আসলে মুরগির মাংস একটু ভেজে রান্না করলে খুবই ভালো হয়, এতে করে দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। এই জন্য আমি সবসময় মুরগির মাংসটাকে একটু ভেজে নিই। তা আমি এখানে কড়াইয়ের মধ্যে এখন মুরগির মাংসগুলোকে এখন ভাজতেছি আর কি। একটু শক্ত হয়, এমনিতে ব্রয়লার মুরগি কিন্তু একটু নরম নরম থাকে। এক্ষেত্রে যদি একটু ভাজি করে নেওয়া হয় তাতে একটু শক্ত শক্ত হয়, তাতে খেতে ভালো হয়। তো যাই হোক, এখানে আমার ভাজি করা হয়ে গেছে। তারপর আমি এখন রান্না করার জন্য সকল প্রকার মশলাগুলো একসাথে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, তারপরে আদা, যা আছে সব কিছু যাবতীয় মশলাগুলোকে আমি এখন কষিয়ে নিতেছি একটু পানি দিয়ে। আমি সব সময় যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিই, এতে করে তরকারির কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা। তো আমি এখানে কষিয়ে নিলাম আর কি। তারপর আমি এখানে 2টা তেজপাতা, এলাচ, 4টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব আর কি। তারপর কিছুক্ষণ পরে একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার সেই মশলাগুলো। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি সব সময় আসলে এইভাবে রান্না করি, মশলাটা কষানোর পরে ভালোভাবে কষানো হলে তারপরে পানি দিয়ে দিই। আর এখানে যে বেজে রাখা মুরগির মাংসগুলো ওটা এখন দিয়ে দিব। তা আমি এখানে সবগুলা মাংস পাতিলে দিয়ে দিলাম আর কি। এর সাথে কিছু আসলে মুরগির মাংসর সাথে আলু না দিলে যেন মানায় না। তা আমি এখানে কিছু আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি। সে আলুগুলো এখন দিয়ে দিব। মুরগির মাংসর সাথে আলু দিলে আসলে খেতে ভালো লাগে, আর না হলে মানে কীরকম কীরকম মনে হয়। এই জন্য আমি সবসময় মুরগির মাংসের সাথে একটা হোক ছোট হোক যাই হোক একটু আলু দিয়ে দিই। তো অবশেষে এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিতেছি আর কি। তা আমার সবগুলো চিংড়ি মাছ সব পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে। আর এখানে মুরগির মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, এখনও হইতেছে মুরগির মাংস। আর আমার দুই দুই চুলা আর কি, এখানে দুই মুখো চুলা। তো আমি এখান দিয়ে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় মাংসটা হইতেছে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এগুলো একটু ভাজি করব প্রথমে, তারপরে রান্না করব আর কি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসানোর পরে তেল দিয়ে দিলাম। তো সবগুলো চিংড়ি মাছ এখন আমি দিয়ে ভেজে নিব ভালোভাবে। আসলে চিংড়ি মাছ ভুনা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই জন্য আজকে চিংড়ি মাছ আর মুরগির মাংস আর কি রান্না, এর চেয়ে বেশি কিছু না। আর আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা মোটামুটি মানে 2-1টা তরকারি করে রান্না করি, যেটা আমাদের ক্ষেত্রে ভালো হয় আর কি। সব কিছু একসাথে রান্না করি না, অল্প অল্প করে, যেভাবে সংসারটাকে সুন্দর করে আস্তে আস্তে মানে একসাথে খেলে তো সব কিছুই খেতে পারি, কিন্তু আস্তে আস্তে অল্প স্বল্প করে রান্না করে যেভাবে চলতে হয় ওভাবে পরিমাণ মতো চলে আর কি। তো এখানে আমার চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিলাম ফ্রাই প্যান থেকে। তারপরে এখানে রান্না করার জন্য আমি এখানে তেল, পেঁয়াজ, আদা, রসুন সকল প্রকার মশলা দিয়ে দিতেছি, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর কি। তা আমার মোটামুটি এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে কিন্তু আর একটু কষাবো, যত মশলা কষানো স্বাদটাও তত বেশি ভালো আসে। তো কষানোর পরে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি কিছুক্ষণভাবে এইভাবে কষাবো, কষানোর পরে কিন্তু পানি দিব এখানে। তো আমার এখানে ভালোভাবে কষানো কিছুক্ষণ হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এখানে আসলে অত বেশি পানি দেওয়া যাবে না, মোটামুটি একটু চিংড়ি মাছগুলো হালকাভাবে একটু ডুবা ডুবা করে পানি দিতে হবে। তো কিছুক্ষণ পর আমি আবার দেখতে এলাম কীরকম কী অবস্থা হয়েছে এখন রান্নাটা। তা এখনও পুরোপুরি হয়নি রান্না, এখনও দেরি আছে। তো এইদিকে আমি এই চুলাতে এখন মুরগির মাংসটা নিয়ে আসলাম, আর এই চুলা এখন চিংড়ি মাছ বসিয়ে দিলাম। তা আমি মুরগির মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম, এখনও কিন্তু হয়নি মুরগির মাংস। তো চিংড়ি মাছগুলো মোটামুটি আমার প্রায় হয়ে এসেছে, পানিটা একটু কমিয়ে গেল, তবে আরও একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নিব আর কি। তো যাই হোক, অবশেষে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, আর দেখাবো এখন আমার কীরকম হয়েছে রান্নাবান্নাগুলো। এখানে মুরগির মাংস আমার হয়ে গেছে, তো কেমন হলো সবাই জানাবেন রান্নাবান্নাগুলো আজকের। এখানে মুরগির মাংস রান্না হয়েছে, আর ওইখানে ভাত হলো, আর অবশেষে যে চিংড়ি ভুনাটা খুবই 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 সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন খেতে অসাধারণ, মানে খুবই ভালো লাগলো খেতে। খাওয়াটা তো আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো আজকে আমি প্যান পরিষ্কার করব, আসলে প্যানটা তো অনেক ময়লা হয়েছে। তো ময়লা হইলে ফ্যানের ভিতরে কিন্তু বাতাসটা একটু কম লাগে, আর প্রচুর পরিমাণে এখন গরম পড়তেছে কিন্তু। আজকে কিন্তু বৃষ্টি হইতেছে, এই জন্য আমি ভাবছি এখন তার ফ্যানটা চালানো লাগবে না, বৃষ্টি হলে একটুখানি ঠান্ডা পড়ে। তো এই জন্য আমি প্যানটাকে একটু ভালোভাবে খুলে পরিষ্কার করতেছি, অনেকগুলো ধুলাবালি জমে গেছে। ধুলাবালি জমলে কিন্তু প্যানটা মানে বাতাসটা ভালোভাবে আসে না, যে কোনো প্যানের ক্ষেত্রে, উপরের যে সিলিং ফ্যানের ক্ষেত্রে কিংবা টেবিল ফ্যানের ক্ষেত্রে সবগুলোর ভিতরে কিন্তু যদি ময়লাটা জমে বাতাসটা একটু কম আসে। তো কিছুদিন পর পর আসলে ফ্যানগুলো পরিষ্কার করতে হয় আর কি। তা আমি ফ্যানটাকে ধুলাবালি পরিষ্কার করতেছি এখানে। আর কিছুদিন যাবত আমার এই ফ্যানটা শীতকালে কিন্তু তার আগের বছর নিলাম আর কি, এই গরমের আগের গরমে আমি এই ফ্যানটা নিলাম। নেওয়ার পরে কি হয়েছে, শীতকালে আমি একেবারে টোটালি চার্জ দিন এই ফ্যানের মধ্যে, পুরা 3-4 মাস শীতের মধ্যে এভাবে ফ্যানটা আমি ডেকে রাখলাম ভালো করে, ধুলাবালি ফুটবে এই জন্য। কিন্তু ডেকে রাখার পরে যে কী অবস্থা হয়েছে, আমার পুরো ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এই বছর আবারই আমি ফ্যানটা যখন গরম আসলো চার্জ দিতে নিলাম, তখন দেখি ফ্যানটা একেবারে চলে না। তো পরে কি করবো, আবার নতুন ব্যাটারি লাগালাম, কিন্তু অনেক সময় আগের ব্যাটারি সব সময় ভালো থাকে, মেন যেটা ফ্যানের সাথে থাকে। তো যাই হোক লাগাইলাম আর কি, এখন ফ্যানটা আমি চালিয়ে দেখতেছি পরিষ্কার করার পরে, বেশ ভালোই বাতাস আসতেছে। আসলে ফ্যান পরিষ্কার করলে কিন্তু অনেকটাই বাতাস আসে, আর ময়লা জমলে বাতাসটা খুবই কম লাগে। তো যাই হোক, অবশেষে আমার পুরো ফ্যান ক্লিয়ার করে পরিষ্কার করা হয়ে গেছে। তা আজকে ওয়েদারটা আপনাদেরকে দেখায়, পুরোপুরি বৃষ্টি হইতেছে, আর বৃষ্টিতে তো অনেক অনেক ভালো লাগে আসলে। গরমের মধ্যে যদি একটুখানি বৃষ্টি হয় অনেক অনেক ভালো লাগে। আর দেশের বাড়িতে যখন আমের দিনে বৃষ্টি হয়, মানে তখন আগে ছোটোবেলাকার আসলে কাহিনীটা খুবই মনে পড়ে মাঝের মধ্যে, যে উঠোনের মধ্যে আম গাছ থাকলে আম পড়ে, আর বৃষ্টির দিনে আমগুলো টপ টপ করে পড়ে। ওই দিনটা আসলে এখন আর দেখি না, এমন শহরে আসলাম, শহরে আসার পর থেকে আসলে গ্রামের দৃশ্যগুলোকে একেবারে ভুলে গেছি। ওগুলো অনেক অনেক মানে মনে পড়লে আসলে খুবই খারাপ লাগে, যখন আম পড়ে গ্রামের দৃশ্যতে, বাগানের মধ্যে গাছ থেকে আম পড়ে। এখন তার আম কুড়াতে পারি না, আম তো দেখিয়ে না এখন। সেই দিনগুলো আসলে খুবই খুবই ভালো লাগতো। আর এখন শহরে এসে যেন একেবারে বন্দি কারখানায়, একেবারে জেলের মতো। আর কি করব, মানে এরকমের যারা যারা শহরে থাকে তাদের জীবনটা এমনই হয়, গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম, খুবই ভালো লাগে। তো ওইটা তো আর পাবো না খুঁজে। যাই হোক, তো বৃষ্টি হইতেছে অনেক, খুবই ভালো লাগতেছে। তার এখানে সন্ধ্যাবেলা শাওনের আব্বু এখানে আম নিয়ে আসলো, 2 রকমের আম নিয়ে আসলো। একটা হিমসাগর আনলো, তারপর আরেকগুলো হচ্ছে ল্যাংড়া আম। এই 2টা আম নিয়ে আসলো আর কি, কোনটা ভালো জানি না, কেটে দেখবো আর কি, খেলে বুঝে যাবে কোনগুলো ভালো। তো যাই হোক, এখানে আমি কিছু আম কাটবো আর কি এখন। তো বাচ্চাদের জন্য কিছু আম কেটে নিলাম, আর নিজেরাও খাবো। যাই হোক, 2টা আমে আমি তিনটা আম কাটলাম আমি এখানে, একটা হিমসাগর আর 2টা ল্যাংড়া আম কাটলাম। তো আর কি, আসলে আমগুলো খুব বেশ ভালোই ছিল, খুব মিষ্টি হয়েছে। তো এগুলো আমরা সবাই খাবো আর কি, এখন বাচ্চাদেরকে দিব।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।